বললে তখন, আবার আজকে যখন কথা বলছি তখন হচ্ছে রিলিজ হয়ে গেছে। এখন কেমন লাগছে ফিল্ম রিলিজ হওয়ার পরে? অনেক ভালো লাগছে। সেই সময়টা ছিল, সেই প্রোগ্রামটা ছিল ফিল্ম সাইনের পরপর, আর এখন ঠিক রিলিজের পরপর। সো এই জার্নিটা অনেক মজার, অনেক স্পেশাল বলবো, মানে আনফরগেটেবল একটা জার্নি। এবং যেটা হয় যে প্রথম ফিল্ম, তো এটা তোমার প্রথম ফিল্মে কিন্তু সবার প্রত্যাশা থাকে একেবারে অন্যরকম। টোটালি হয় নিজেকে মনে হয় যে এই জায়গাটা আমি ভালো করিনি, এটাই হয় স্বাভাবিক প্রথম ফিল্মে। আবার মনে হয় যে না, আমি তো প্রথম হিসেবে ভালোই করেছি। তোমার কাছে কি মনে হয়েছে দেখার পরে? ফার্স্টে আমি তো ফার্স্ট ফিল্মটা মানে শুটিং করার সময় তো আসলে বোঝা যায় না। তো যখন প্রিমিয়ারে মুভিটা দেখলাম, আমাদের প্রিমিয়ার হলো রিসেন্টলি, প্রিমিয়ারে দেখার পরে হ্যাঁ মনে হয়েছে যে এই জায়গাটা আরেকটু বেটার করতে পারতাম বা নেক্সটে করব। কাজ না দেখা পর্যন্ত না আসলে জাজ করা যায় না, তো ইভেন কেউ আমাকে জাজ করতেও পারবে না। সো আমি যখন প্রিমিয়ারে ফিল্মটা দেখলাম, তো আমার কাছে মনে হয় হ্যাঁ কিছু জায়গায় আমি ভালো করেছি মোটামুটি, আবার কিছু জায়গায় আরো ভালো করতে পারতাম। এই জিনিসগুলো আসলে মাথায় নিয়েছি সবকিছু মিলে। তো আমার কাছে মানে দুইটাই, মানে একটা হচ্ছে শিখতে পারছি, নিজের ফল্ট গুলো ধরতে পারছি, আর একটা হচ্ছে যে কিছু কিছু জায়গায় ভালো করেছি, সেটা দেখেও খুব ভালো লাগছিল। কারণ প্রথম ফিল্ম, অনেক কিছুই তুমি বোঝেই উঠো নাই, তার আগে কিন্তু শুটিং হয়ে গেছে, বিষয়টা এরকম না? তো এখন তানহা কতখানি অ্যাক্টিভ বা কতখানি বোঝে? এখন যেহেতু একটা ফিল্ম শুরু থেকে রিলিজ হওয়া পর্যন্ত যে জার্নিটা, সেই জার্নিটা আমি কমপ্লিট করে ফেলেছি। সো সবগুলো ফিল্মের প্যাটার্নই তো সেম, শুটিং থেকে শুরু করে রিলিজ পর্যন্ত। সো জার্নিটা মোটামুটি আমার অ্যাটলিস্ট একটা আইডিয়া হয়ে গিয়েছে যে এই টাইপের হয়, বা আমি এখন মোটামুটি ফিল্ম সম্পর্কে মোটামুটি আমার বলবো আমি 90% আমার ধারণা হয়ে গিয়েছে। নাটক এবং ফিল্ম, একটা ফিল্মি ঢং কিন্তু আছে, তাই না? ফিল্মি ঢংটা আসলে কেমন? মানে অনেকের কিউরিওসিটি আছে যে ফিল্মি ঢংটা কেমন। ফিল্মি ঢংটা মানে নাটকটা তো খুব পোলাইট একটা থিং, যেটা, আর ফিল্মে হচ্ছে একটু ড্রামাটিক, একটু অ্যাকশন, একটু মানে নাচ আছে গান আছে সবকিছুর একটা মিক্স। সো মানে মানে সব ধরনের একটা জিনিস, মানে একটা ফিল্মে সব ধরনের আইটেম থাকছে, ড্রামা থেকে শুরু করে গান থেকে শুরু করে নাচ, অ্যাকশন। সো মানে একটা ডিফারেন্ট এক্সপেরিয়েন্স। সো দ্যাটস ওয়াই ফিল্মটা একটু ফিল্মিক আর কি আসলে। আচ্ছা, আর এই ভোলা তো যায় না তারে, এটার স্টোরিটা যদি একটু বলো, বা কেমন ফিল্মটা? ভোলা তো যায় না তারে আমার প্রথম ছবি। আমার কাছে মানে আমার অনেক প্রিয় একটা কাজ, যেটা আমি শুরু করেছি। এটা ডিরেক্টর হচ্ছে রফিক শিকদার। তারও কি প্রথম কাজ? হ্যাঁ, তারও এটা প্রথম কাজ। তার বেসিক্যালি একটা উপন্যাস ছিল 2003 সালের, পদ্মাপাড়ের পার্বতী। সেই উপন্যাসটা সে ভালো রেসপন্স পাওয়ার পরে সে ডিসাইড করলো যে তার ড্রিম ছিল যে এটা নিয়ে একটা ফিল্ম করবে। সো ফিল্ম আমরা শুরু করলাম 2014-তে। গল্পটা শুনে বেসিক্যালি আমার ফিল্মে আসা, কাজ আমার তো এটা ফার্স্ট, এটা দিয়ে স্টার্ট। এর আগে আমি নাটক বা মডেলিং কিছুই করিনি। সো গল্পটা শুনে আমার আসলে খুব আগ্রহ জন্মায় গেল যে এই কাজটা আমি করবই এনিহাও। সো গল্পটা হচ্ছে এরকম যে একটা মানে একটা হিন্দু একটা মুসলিম ছেলের মধ্যে যে ভালোবাসা, একটা প্রেমের সম্পর্ক, স্টাবলিশ একটা প্রেম থাকে, বাট তাদের মধ্যে যে শুধু যে হিন্দু মুসলিমের প্রবলেমটা সেটা না, একটা ফিনান্সিয়াল একটা প্রবলেম থাকে তাদের মধ্যে, একটা ব্যবধান ধনী গরিবের। তারপর হচ্ছে তাদের মধ্যে নিয়তির কিছু খেলা থাকে। তো আমাদের মুভিটা না টোটালি মানে একটা টুইস্টের উপরে টুইস্ট। মুভিটা হলে গিয়ে না দেখলে বোঝা যাবে না আসলে। এবং প্রায় আমরা নিউজ পড়ছিলাম, দেখতে হলে একদম যখন আমরা দেখতে যাবো একদম শেষ পর্যন্ত বসে থাকতে হবে। এক্স্যাক্টলি, এটা ফর শিওর। কাজ আমাদের মুভি যে বললাম আমি একটু আগে, যে টুইস্টার পয়েন্ট, মানে অডিয়েন্স মানে হয় কি নরমালি ফিল্মগুলো আমরা দেখলে না বলে দিতে পারি যে এরপরে এটা হবে বা এরপরে এন্ডিং এটা হবে, গতানুগতিক যে স্টোরিগুলো থাকে, গতানুগতিক স্টোরিগুলো। বাট আমাদের স্ট্রেংথ হচ্ছে আমাদের গল্পটা। সো আমাদের গল্পটা যেহেতু মৌলিক, সো কোথা থেকে কপি করা না, সো গল্পটা না আসলে তুমি না দেখলে তুমি বুঝতে পারবে না যে এরপরে কি হচ্ছে। ইভেন ইন্টারভেল পর্যন্ত তুমি বুঝবা না যে এরপরে কি হবে, বা এই সিকোয়েন্সের পরে যে কি হবে সেটাও তুমি বুঝবা না। একদম তুমি যদি হলে ঢুকো, তোমাকে একদম শেষ পর্যন্ত যে না এটা শেষে কি হচ্ছে এটা দেখেই একদম বের হইতে হবে। তোমার সঙ্গে কাজ করেছে নীরব ভাইয়া, কাজ করেছে হিলাল ভাইয়া, কাজ করেছে, এবং তারা তো অনেক এক্সপার্ট বলবো, অনেক এক্সপিরিয়েন্স আছে প্রিভিয়াস। তো তোমার তো ছিল না, তাদের সঙ্গে মানিয়ে নিতে কতখানি বেগ পেতে হয়েছে, নাকি তারা অনেক হেল্প করেছে? ব্যাপারটা আসলে কি ছিল? ব্যাপারটা এরকম ছিল, ফার্স্টের দিকে আমি খুব নার্ভাস ছিলাম, বিকজ আমি ওদের সাথে কাজ করতে যে আমি কি পারবো, বা আমি যদি ভুল করি আমাকে কি বকা দিবে, বা আমি মানে কেমন মানে আমার নিজেরই খারাপ লাগবে আমি যদি না পারি। এই জিনিসগুলো আমার মাথার মধ্যে খুব কাজ করতো, যার কারণে আমি হয়েছে কি স্ক্রিপ্টটা খুব ভালোভাবে ব্রেনে নিয়ে নিয়েছিলাম।
তারপরেও কাজ করতে গেলে যেটা হয় যে স্ক্রিপ্ট দেখা যায় আমি প্র্যাকটিস করেছি নিজে নিজে ঘরের মধ্যে, বাট দেখা যায় শুটিং করতে যে পুরো ইউনিটের সামনে করতে হচ্ছে বা পুরোই এফডিসিতে অনেক পাবলিকের সামনে করতে হচ্ছে। বিকজ আমার ফার্স্ট শুটিংটা হয়েছিল ঢাকা ভার্সিটির জিয়া হলে। আচ্ছা, সো এখানে তো বুঝতেই পারছো সব ঢাকা ভার্সিটির ছেলেরা, সো ডিফারেন্ট টাইপের কমেন্টস, এত বেশি নার্ভাস হয়ে গেছিলাম। বাট আসলে আমার ইউনিটটা এত বেশি হেল্পফুল, আর নীরব, তারপর আমার যিনি ডিরেক্টর আছে রফিক শিকদার, তারপর হিল্লোল ভাই, সবাই এত বেশি হেল্প করেছে। তাদের হেল্পে, তাদের ফ্রেন্ডলি রিলেশনের কারণে আসলে একটা পর্যায়ে আমি মানে মনে করতে হয় না পেরেছি। যে আসলে তুমি একেবারে Exactly. নতুন, মনে হয়নি আমি করতে পেরেছি। এবং এটা খুব দরকার একজন নতুন আর্টিস্ট যখন কাজ করতে আসে, এমনিতে যারা থাকে তারা যদি এইটুকু মানে খুব আপন করে না নেয় বা হেল্প না করে তখন কিন্তু খুব কষ্ট হয়ে যাবে। খুবই কষ্ট, মানে মেন্টালি একটা প্রেসার পড়ে যে মানে আমি দেখা যাচ্ছে যে আমি একটা জিনিস কনফিউজ, আমি এটা আস্ক করবো কিনা, সেই হেসিটেশন গুলো থাকে, আমি কি এটা আস্ক করবো বা আমি নিজে কি করবো, আমি কনফিউজ হয়ে যাচ্ছি। বিকজ আই ডোন্ট নো অ্যাবাউট এনিথিং, লাইট, ক্যামেরা, অ্যাকশন বলো, ডায়ালগ বলো, বডি ল্যাঙ্গুয়েজ বলো, কিছুই তো জানতাম না। সো দ্যাটস ওয়াই তখন ওদের সাথে রিলেশনটা ফ্রেন্ডলি হওয়া থেকে আমার কোনোটা যে নীরব আমি এই ডায়ালগটাকে এইভাবে দিব বা আমি কি এটা এইভাবে দিব, দুজনে ডিসকাস করে নেয়। ডিসকাশনটা বা নীরব যেমন আমাকে হেল্প করছে যে একটু ক্যামেরা প্রেফারেন্স নাও, একটু লাইট কাটছে তোমার, এই জিনিসগুলো আমার মাথার মধ্যে ইজিলিও দিয়ে মানে দিয়েছে। কত কিছু কাজ করতে গেলে আসলে মানে ফিল্ডে যখন তুমি নেমে কাজ করছো তখন কিন্তু অনেক কিছু শেখা যায়। এই যে তুমি শুরু থেকেই বলছো তুমি কিছুই জানতে না, একেবারে সবকিছু নতুন। তো এই নতুন জার্নিটা কিভাবে শুরু হলো, মানে এই মিডিয়ায় আসাটা তোমার কিভাবে, পিছনের গল্পটা একটু শুনতে চাই। এটা হচ্ছে আমি বিবিএ করছিলাম নর্দার্ন ইউনিভার্সিটি থেকে। তো নীরব আমার ফেসবুক ফ্রেন্ড বেশ আগে থেকেই ছিল। সাডেনলি মেবি আমাদের যে ডিরেক্টর উনি ডিসাইড করলো যে এই ফিল্মটার জন্য মেবি কোনো নিউ ফেস সে নিবে, একটা ফ্রেশ লুক চাচ্ছে। হ্যাঁ। সো গল্পটা যেহেতু তার, সো তার মধ্যে মানে তার ইমাজিনেশনে একটা মেয়ে তো অলরেডি স্ট্রাকচার হয়ে গিয়েছে। সো সে মেবি কোথাও আমাকে দেখেছে ফেসবুকে, দেখার পরে সে নীরবকে বলল যে এই মেয়েটাকে আমার মনে হয় আমার গল্পের সাথে যায়, ও যদি রাজি হয় তাহলে ওকে নিয়ে কাজ করব। তো তখন নীরব দেখলো যে আমি অলরেডি ওর ফেসবুকে আছি, তো আমাকে নক করলো। নক করার পরে আমরা কথা বললাম, কথা বলার পরে আমি বললাম যে ওকে লেটস মিট, আমরা বসে কথা বলি। পরের দিনই আমরা একটা রেস্টুরেন্টে মিট করলাম। মিট করার পরে ডিরেক্টর আসলো, নীরব আসলো, আর আমি গেলাম। তারপর হচ্ছে গল্পটা আমাকে শোনানো হলো। গল্পটা শুনে আমি জাস্ট মানে যে এত সুন্দর একটা গল্প আর এত সুন্দর একটা ক্যারেক্টার, মানে উপন্যাসের একটা ক্যারেক্টার করার কিন্তু সব অভিনেত্রীদের একটা লোভ থাকে যে একটা উপন্যাসের চরিত্র হতে পারা। হ্যাঁ। সো আমি গল্পটা শুনে না আমি খুবই বেশি এক্সাইটেড হয়ে গেছি। আমি বলছিলাম যে, আর নিজেকে অনেক লাকি মনে হচ্ছিল যে মানে অনেকে কিন্তু অনেক স্ট্রাগল করছে একটা রোল বা একটা মেইন রোল পাওয়ার জন্য। একটা ফিল্ম কিন্তু বিশাল একটা ব্যাপার। সো এদিক থেকে অনেক লাকি মনে হচ্ছিল, অনেক প্রাউড ফিল হচ্ছিল, সবকিছু মিলে না আমি বলছি এনি হাও আমি এটা করবো। আচ্ছা, সো এইভাবে আসলে স্টার্টিংটা, তারপর সাইন করে কাজ শুরু করলাম। ডিরেক্টর কতখানি হেল্পফুল ছিল? ডিরেক্টরের হেল্পটা তো মানে বলে শেষ করা যাবে না আসলে, তারই কাজ। আর প্রতিটা মানে তার স্টোরিটা যেহেতু তার না মানে স্ক্রিপ্টটাও দেখতে হয় নাই, তার একদম সব মুখস্থ, ডায়লগ থেকে শুরু করে এভরিথিং মুখস্থ। সো ইভেন অনেক হয়েছে যে স্ক্রিপ্টে নাই সে সেটা ইনস্ট্যান্ট বানিয়ে দিয়ে দিয়েছে, মানে এত ট্যালেন্টেড যে ইনস্ট্যান্ট সে বানিয়ে যে হ্যাঁ এটা করো ওইটা করো। এইভাবে অনেক হেল্প করেছে ডিরেক্টর আসলে। সবকিছু মিলে একটি ফিল্ম, অনেকের এরকম শুনে থাকি যে ফিল্মে কাজ করছে প্রথম ফিল্মটা রিলিজ হলো না, এরকম কিন্তু অনেক ঘটনা আছে। হয়তো পরে অনেক কাজ করেছে সে, অনেক ফিল্ম রিলিজ হয়ে যায়, একটা দুঃখ থাকে যে প্রথম যে কাজটা করেছিলাম সেটা রিলিজ হলো। তোমার তো হয়ে গেছে। সো ফ্যামিলি এখন কি বলছে, তাদের ওপিনিয়নটা কি আসলে? ফ্যামিলির ওপিনিয়ন ফার্স্টের দিকে আমি যখন বাসায় বললাম ফিল্মটার ব্যাপারে, তারা তো টোটালি লাইক ডিনাই করলো যে মানে বড় পর্দা আমাদের সোসাইটিতে নর্মালি তো বড় পর্দাটাকে আমরা তো চিন্তাই করতে পারি না যারা নর্মাল লাইফ বিলং করি। তো হুট করে দিচ্ছিল না। পরে আমি যখন কনভিন্স করলাম বা তারা আমার আগ্রহটা দেখলো, দেখে তারা মোটামুটি রাজি হলো। বাট যখন দেখলাম আমি কাজ করছি, তারপর হচ্ছে ফিল্মের প্রিমিয়ার হচ্ছে, ফিল্ম ডাবিং করলাম, ফিল্ম রিলিজ হচ্ছে, তাদের আমার থেকে বেশি এক্সাইটেড তারা। তখন মানে তাদের রাতের ঘুম হারাম হয়ে গেল যে কখন রিলিজ হবে, সবাই যাব, কি প্ল্যান। এটা একটা এক্সামের মতো, কিন্তু মানে হচ্ছে যে একদম একটা এক্সামের রেজাল্ট হলো, টোটালি একটা এক্সামের মতো যে আমি এক্সাম দিয়েছি না, রেজাল্টটা কি হয় লেটস সি। হ্যাঁ, সো এটা আসলে খুবই মানে ফ্যামিলি এখন অনেক বেশি মানে আমার থেকেও বেশি সিনসিয়ার যে আমাকে কাজ করতে হবে। বা তুমি আমি যদি দেখা যাচ্ছে যে আমি ফেসবুকিং করছি, আমাকে আম্মু এসে চিল্লাচ্ছে যে
সময় নষ্ট না করে বাংলা সিনেমা দেখো, ফিল্ম দেখো, কারো অ্যাক্টিং দেখো, কাউকে অনুকরণ করো, আচ্ছা। হ্যাঁ অ্যাক্টিং শিখো বা এক্সপ্রেশন শিখো, নাচ প্র্যাকটিস করো। মানে আমি সারাদিন আমার থেকে এখন বেশি সিরিয়াস হয়ে গেছে তারা। তারা ভাবছে কাজ তো নেই। এই জিনিসটা আসলে খুব আমি বলবো আমি অনেক লাকি যে খুব ইজিলি আমার ফ্যামিলি একসেপ্ট করে এবং এটা নিয়েছে। খুবই সত্যি কথা, বিকজ ফ্যামিলি যখন এইভাবে তোমাকে কাজের মধ্যেই রাখতে চায় তখন তো তুমি বাধ্য কিন্তু তুমি তোমার কাজগুলো করতে, হ্যাঁ তাই তখন না? একটা দায়িত্ব চলে আসে যে হ্যাঁ তাদের জন্য হলেও আমাকে করতে হবে। কারণ দেখা যাচ্ছে যে আমি যখন শুটিং এ থাকছি 24/7 আম্মু আমার সাথে সাথে থাকছে। তো আমি তো আমি কাজ এমনও করছি। দেখেছি বাবা তোমাকে নিয়ে এসে। হ্যাঁ 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 এটা হয় কি শুটিং শেষে আব্বু দেখা গেল চলে আসে পিক করার জন্য। তো তাদের জন্য হলো না কাজ করতে ইচ্ছা করে যে না অ্যাটলিস্ট আব্বু আম্মু আমাকে নিয়ে প্রাউড করবে, এমন একটা পজিশনে যদি যেতে পারি তাদের এই কষ্টটা সার্থক হবে। কারণ আমি কাজ করছি কিন্তু আম্মু তো বসে আছে, সেই মানে বসে থাকাটা কিন্তু ওয়েট করাটা অনেক বোরিং। কিন্তু লাইক আমরা শুটিং করছি কিন্তু যারা বসে বসে দেখছে তাদের জন্য কিন্তু জিনিসটা মানে এত ইন্টারেস্টিং না। সো এই কষ্টগুলো দেখে আসলে কাজ করতে আরো বেশি ইচ্ছা করে। এবং বসে থাকা বোরিং হলো, এখন আমাকে একটা ব্রেক নিতে হচ্ছে। বসে থাকতে হবে না, আমরা অফিয়ারে গিয়েও কথা বলবো ছোট একটা নো বিরতির পরে। প্রবলেম। বিরতির পর আবারও ফিরে এলাম মমতাজ গোল মেহেদী আলাপ নিয়ে। চলে যাচ্ছে আমাদের আজকের অতিথির কাছে। চলে এলাম তোমার কাছে, কথা কিন্তু বলছিলাম। আচ্ছা, সামনে নতুন কি কি কাজ পাবো? সামনে আমি ভোলাতে যায় না তারের পরে আরেকটা ফিল্ম শেষ করলাম, শফিক হাসান পরিচালিত ধূমকেতু, আচ্ছা, যেটা আমার কোয়ার্টিস্ট হচ্ছে শাকিব খান। সো এটার সিকোয়েন্সের কাজ মোটামুটি ডান, আমাদের এখন বাকি হচ্ছে ডাবিং আর গানের শুটিংটা বাকি। এই ফিল্ম নিয়ে কিছু বলো। এই ফিল্ম নিয়ে বলবো নামটা কিন্তু অন্যরকম, ধূমকেতু। হ্যাঁ ধূমকেতু একটু ডিফারেন্ট নামটা। ইভেন এই মুভির গল্পটাও হচ্ছে এই মুভির যে প্রডিউসার মনির ভাই ওনার নিজের লেখা। আচ্ছা, এই গল্পটাও মৌলিক, মানে এই গল্পটাও কপি না। সো আমি এদিক থেকে অনেক লাকি যে আমি এখনো পর্যন্ত কপি করে আমরা তো এরকমই দেখে থাকি প্রায়, মানে ফিল্ম রিলিজ হচ্ছে তারপর বলছে এটা কপি, এটা কপি। বাট আমার ফিল্ম যেটা ভোলাতে জানাতে রিলিজ হলো ওটা তুমি শুনে দেখবা যে ওটা একেবারে মৌলিক গল্প। ইভেন ধূমকেতুটাও আচ্ছা একদম মানে মৌলিক একটা গল্প। এটা ওই প্রডিউসারের নিজের লেখা মনির ভাইয়ের। সো এটা নিয়ে বলবো এটা একটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি বেসিক্যালি। আচ্ছা, তো এখানে এই মানে মুভির থিমটা হচ্ছে যে ভালোবাসা, সংঘাত, ফ্যামিলির কিছু প্রেমের মাঝখানে যে ফ্যামিলির কিছু বাধা থাকে, কিছু ইস্যু থাকে, বাবা মার কিছু দেখা যাচ্ছে যে যেটা আমরা দেখি না যে বাবা মা আগে কথা দিয়ে ফেলেছে যে আমার ছেলেকে আমি অমুকের মেয়ের সাথে বিয়ে দিব। হ্যাঁ ব্যাপারটা এরকম যে দেখা যাচ্ছে যে আমার অন্য জায়গায় পছন্দ বাট বাবার কথাও ফেলতে পারছি না, আবার পছন্দটাকেও ভুলতে পারছি না, এরকম একটা টুইস্ট নিয়ে আসলে এই গল্পটা এগিয়ে গেছে। এবং এখানে শাকিব ভাইয়ের সঙ্গে তুমি কাজ করেছো, তিনি কতখানি আসলে হেল্প করেছে তোমাকে, তাই না? এটা তো হয় যে দ্বিতীয়পুর কথা বলছিল যে একটা শূন্য স্থান কিন্তু হয়ে গেল আবারও, তাই না? যে সেই জায়গাটা তো আর ওইভাবে পূরণ হবে না, কখনোই না। আসলে ওনার মতো অভিনেত্রী তৈরি হবে কিনা আমার মনে হয় না। বিকজ আমার ধূমকেতু যে সিনেমাটা ওইটাতে আমার ওনার সাথে কাজ করার সুযোগ হয়েছিল। আচ্ছা, সো মানে এত হাসি খুশি, এত প্রাণবন্ত একটা মানুষ। আমরা যখন মেকআপ রুমে থাকতাম তখন পুরো মেকআপ রুমটাকে সে একাই জমায় রাখতো। মানে এত লাইভলি একটা মানুষ হুট করে এইভাবে আসলে মেনে এত নেওয়ার মতো সহজে না। মানুষকে আপন করে নেওয়ার যে আর ব্যাপারটা, মানে খুবই আমাকে যে মানে ইন্সপায়ার করতো যেভাবে সবাইকে। তো মানে আমি পার্সোনালি যেটা দেখেছি যে একটা নতুন হিসেবে থাকে না যে হ্যাঁ একটা স্টারিজম, হ্যাঁ আমি একটা স্টার বা সুপারস্টার সিনিয়র আমি করব, এই বাট জিনিসগুলো না, ছিল না। সব সময় মানে আম্মু করে বলতো আম্মু এটা এইভাবে করো, এটা ওইভাবে করো। সো দ্যাটস ওয়াই খুব বেশি খারাপ লাগছে যে ইভেন উনি আমাদের মুভির কাজটা শেষও করতে পারেনি। সো এটার জন্য আরো বেশি খারাপ লাগছে যে মানে এই মিডলে মনে হয় উনি সিক হয়ে যায়। তো তারপর আমরা আশা করেছিলাম যে হয়তো বা সুস্থ হয়ে মানে ফিরে আসবে, বাট আর তো আসলো না। সো আসলে খুব খারাপ লাগছে। এবং দ্বিতীয় আপু যেখানেই থাকবে আমি জানি না, আসলে আমরা সবসময় বলি যে ওপারে চলে গেছে, ওপারে জায়গাটা কেমন সেটা তো জানি না। তো যেখানে আছে নিশ্চয়ই ভালো আছে, কারণ দিদি আপুর সঙ্গে এত মানুষের ভালোবাসা এবং দোয়া আছে, তাই না? তো সবার কিন্তু সেই কপালটা হয় না আসলে এত ভালোবাসা এবং দোয়া পাওয়ার। হ্যাঁ, এবং দ্বিতীয় কথা যদি একটু বলতে চাই, যেহেতু তুমি ফিল্মেই কাজ করছো, উনি কিন্তু একটা আইডলের জায়গাও বসে গেছে। সেই সময় তার যে কস্টিউম ছিল এবং কি একটা স্মার্ট প্রেজেন্টেশন ছিল, স্টাইল আইকন ছিল এক কথায়। সেই
তখন তার স্টাইল মানে বাংলাদেশের অনেক মেয়েরা কপি করতো, যে দিতি আবার এভাবে করে ফিতা পরতো বা এভাবে করে চুল বাঁধতো, এবং সেই সময় মোটা বেল্ট গুলো মোটা পরতেন, বেল পরতো, কার্লি হেয়ার ছিল, কার্লি হেয়ার, তারপর একটা হেয়ার স্টাইল ছিল তার এভাবে ফুল হয় সামনে থেকে কিভাবে যেন করতো, ওইটা তো খুবই ফেমাস ছিল, দেখতাম আমাদের খালামণিরা ছোটবেলাতে ওই রকম স্টাইল করতো, তো একটা স্টাইল আইকন ছিল এক কথায়। এবং দ্বিতীয় আপুকে আমি একদিন জিজ্ঞেস করেছিলাম, দ্বিতীয় আপু আপনি সেই সময় কিভাবে এরকম থাকলেন? উনি বলছিল যে আমি শপিং করতাম ব্যাংকক থেকে এবং বাংলাদেশের একটি ব্র্যান্ডের কথা বলছিল ক্যারসাই থেকে। তো সেই সময়টা মনে পড়ে যে তখন এতখানি সচেতন ছিল, সো তারই একটা ধারাবাহিকতা কিন্তু চলে আসছে, Exactly, তাই না? হ্যাঁ। তুমি কাকে আইডল ভাবো? আমি দিতি ম্যাম থেকে শুরু করে যারা স্টার আছে, আমাদের সিনিয়র আর্টিস্ট আছে, শাবানা ম্যাম, শাবনুর আপু, সবাইকে মানে সবার কাছ থেকেই না আসলে অনেক কিছু ইউনিক শেখার কিছু আছে। মানে প্রতিটা মানুষের একটা ইউনিক কিছু থাকে, তো সবার কাছ থেকেই না ইউনিক কিছু না কিছু শেখার আছে, থাকে, তো তাই না? আমি সেই জিনিসটা অবজার্ভ করার চেষ্টা করি আসলে। এবং প্রত্যেকটা মানুষেরই তো একটা নিজস্বতা থাকে, হ্যাঁ। একটা স্টাইল থাকে, বা তুমি যখন কাজ করছো তখন তুমি কি ফিল করো যে এই জায়গাটা আসলে আমার তানহার সবচেয়ে শক্তিশালী দিক কি, সেটা? আমি যখন কাজ করেছি, আমার সবচাইতে শক্তিশালী দিক, আমার মুভিটা একটা মানে স্যাড লাভ স্টোরি, আচ্ছা। ট্র্যাজেডিক একটা লাভ স্টোরি। সো আমার মনে হয় যে আমি যেটা মুভিটা রিলিজ হয়েছে, তো রিলিজ হওয়ার পরে আমি অডিয়েন্সের কথা বলছি। আচ্ছা। তো আমরা যেহেতু হলে গিয়েছিলাম, 18 তারিখে রিলিজ হলো, তো অডিয়েন্স না এসে বলছে যে আপু আমরা ছেলে মানুষ, আমাদেরই না চোখ দিয়ে পানি চলে এসেছে, আচ্ছা। তাহলে বুঝেন যে মানে মেয়েদের অবস্থা কি হবে। সো আমার সার্থকতাটা ওইটাই, যে আমি কেঁদেছি সেটা দেখে একটা ছেলের চোখে পানি চলে আসছে। সো আমি আমার মানে মেইন পার্ট হচ্ছে যে ট্র্যাজেডিটা না আমি আমার ফেসের মধ্যে নিতে পারি ভালো, স্যাড পার্ট গুলো পোর্শন গুলো ভালো করতে পারি। আচ্ছা, তো এই জিনিসটা আমার মনে হয় আমার প্লাস পয়েন্ট। আহা, হ্যাপি মুড থেকে স্যাড মুডে চলে গেল। এটা হয় যে তুমি তোমার অ্যাক্টিংটা আসলে পারফেক্ট, তার জন্য কিন্তু সবার ভিতরে ঢুকে গেছে, জিনিসটাকে রিয়েল মনে হয়েছে, তাই না? না, এটার ক্ষেত্রে একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে যেহেতু এটা আমার ফার্স্ট ফিল্ম, ইভেন আমি এর আগে কিছু শিখেও আসিনি বা জানি না, সো দ্যাটস ওয়াই আমি করেছি কি অভিনয়, আমি তখন যদি আমি অভিনয় করতে যেতাম দেখা যেত যে অন্য কিছুই হয়ে যেত, অভিনয় আর হতো না, খুবই বাজে কিছু হয়ে যেত। তো দ্যাট টাইম আমি চিন্তা করেছি যে ঠিক আছে, আমি দ্যাট টাইম ওই সিচুয়েশনটায় থাকলে আমি কি করতাম, আমার সাথে যদি এই ঘটনাটা হতো তখন আমি কি করতাম, আমি জাস্ট ওই জিনিসটাই দিয়েছি। তুমি ওই জায়গাটা নিজেকে কল্পনা করেছো, কল্পনা করে ফেলেছি। তো দেখা যায় ক্যারেক্টারের ভিতরে ঢুকে যাওয়াতে যে হ্যাঁ এখন আমি একজনকে ভালোবাসি এত, আমি তাকে হারিয়ে ফেলছি, আমার ফেসে না অলওয়েজ মানে এক্সপ্রেশনটা চলে আসছে অলরেডি, এটা চিন্তা করে। তো এইভাবে আসলে দ্যাটস তখন আর অ্যাক্টিংটা অ্যাক্টিং মনে হয় রিয়েল, দ্যাটস আমার অ্যাক্টিংটা রিয়েল মনে হয়েছে। শুটিং করতে গিয়ে তো অনেক মজার স্মৃতি থাকে, তোমার কোনো মজার স্মৃতি আছে? মজার স্মৃতি তো অনেক আছে, এর মধ্যে একটা মজার স্মৃতি হচ্ছে যে শীতের মধ্যে আমরা শুটিং করছি মানিকগঞ্জের বালিয়াটি জমিদার বাড়িতে। তো রাত তখন 12টা কি 1টা, তখন ডিরেক্টর এসে বলছে যে তোমাকে পুকুরে নামতে হবে। হ্যাঁ, তো পুকুরে নামতে হবে, এটা আসলে মানে মজার প্লাস মানে আমার জন্য মানে হরেবল একটা এক্সপেরিয়েন্স, শীতের মধ্যে, শীতের মধ্যে আবার আমি সাঁতার পারি না, আবার ইউনো যে মানে পুরনো জমিদার বাড়ির পুকুরগুলো একটু ভুতুরে টাইপের হয়, সত্যি সবকিছু আমি না সবকিছু মিলিয়ে একটু নোংরা টাইপের হয়, তাই না? হ্যাঁ, আমি সবকিছু মিলে না আমি ট্রাই করছিলাম যে যদি এটা না করে পারা যায় লাস্ট মোমেন্ট পর্যন্ত। না, আমার ডিরেক্টর আবার খুব খুঁতখুঁতে, তার মানে যেটা লাগবে তো সেটা লাগবেই, মানে সে আর্টিফিশিয়াল কিছুই করবে না, তোমার নামতে হবে মানে তোমার নামতেই হবে। হ্যাঁ, শীতের মধ্যে আবার হচ্ছে ভুতুরে পুকুর, আমি সাঁতারও যাই না, তো আমার আর নীরবের একসাথেই ছিল। প্রয়োজনে মানে আমি যেহেতু ভয় পাচ্ছি, প্রোডাকশনের একজনকে আগে নামানো হয়েছে, এই যে সে নামতেছে তোমার সামনে, দেখো তার কিচ্ছু হচ্ছে না, সে জীবিত আছে, ইভেন সুস্থ আছে, সো এবার তুমি নামো। পরে আমি সিঁড়ি করা, তো আমি স্টেপ বাই স্টেপ নামছি, আর আমার না মানে কেমন লাগছে পরে, মানে মনের দিক থেকে কোনো স্বস্তি পাচ্ছ না। তারপরে ওই যে আমাদের যে প্রোডাকশনের মানে লোকটা ছিল, ওই ভাইয়া তো অনেক কষ্ট করেছে আমার জন্য, উনি পরে আমরা যখন সিকোয়েন্স করেছি উনি ডুব দিয়েছিল। হ্যাঁ, ডুব দিয়েছিল সিকোয়েন্স, আমি যেন ভয় না পাই, সঙ্গেই ছিল। আমি বলছি আমি যেন মানে ডুবে না যাই, প্লিজ আপনি থাইকেন এখানে, নাইলে আমি করতে পারবো না। পরে এইভাবে না আসলে প্রায় 1-2 ঘন্টা পানির মধ্যে ছিলাম শীতে, তো এটা না আমি কোনোদিন ভুলবো না আসলে। তুমি যেমন ভুলবে না, এবং সাথে যে একটা লোককে কষ্ট করালে তুমি, এটাও কেউ ভুলবে না তার কাছে। সত্যি এটা কিন্তু হয় না ইউজুয়ালি, তাই না? এবং সত্যি
গ্রামের দিকে তো আমরা দেখি একটু বেশি শীত থাকে ঠান্ডাটা এমনিতে। বেশি পড়ে। তার উপরে আবার পুকুরের পানি কত ঠান্ডা, নদীর পানিটা কিন্তু এত একটা ঠান্ডা না, পুকুরের পানি জমাট তো ঠান্ডা হয়ে থাকে। তো ওই দিন আমার মনে হয় যে আমার দাদার নাম মনে হয়ে গিয়েছিল আমার এক কথায়। এখন মনে আছে তো? এখনো মনে আছে, বাট এখন যখন স্ক্রিনে দেখি না এখন ভাল লাগে। আর দেখে না আমার ওই দিনের কথা মনে হয় যে মানে সবাই যখন জিজ্ঞেস করে আমাকে মজার এক্সপিরিয়েন্স, আমি না এই কথাটাই বলি, সবচেয়ে মানে মজার এক্সপিরিয়েন্স এটাই। তুমি তো সাফার করেছো। হ্যাঁ, তো দ্যাট টাইম হয় কি আমরা যখন একসাথে মুভি দেখছি, এই সিকোয়েন্সটা যখন আসে যখন সবাই আসে। বলে যে আপু এই যে আপনার মজার এক্সপেরিয়েন্সটা, মানে ওই সিকোয়েন্সটা দেখে সবার মনে পড়ে যায় আমার মজার এক্সপেরিয়েন্স। হ্যাঁ হ্যাঁ, এই সিকোয়েন্সটা আমি কখনো ভুলবো না। কখনো ভুলবো না, ভোলা তো যায় না, তাহলে সবাই মিলে দেখবে নিশ্চয়ই। হ্যাঁ। এবং এরকম সুন্দর সুন্দর কাজ তুমি করে যাও যাতে আমরাও কখনো তোমাকে না ভুলি। তানহাকে যেন সবসময় মনে রাখি। সামনের কি আপকামিং ধূমকেতু বাদ দিয়ে কি আর কোনো হ্যাঁ। কাজের কথা চলছে, সেটা ঝটপট জানিয়ে দাও একেবারে হ্যাঁ, শেষের দিকে। আমার নেক্সট মান্থে একটা ফিল্ম সাইন করেছি আমি, শুরু হচ্ছে শুটিং, সেটা হচ্ছে ওয়াজেদ আলী সুমনের ডিরেকশনে, আর আচ্ছা। হিরো হচ্ছে বাপ্পি চৌধুরী। আচ্ছা, তো এটা আপাতত আমার নেক্সট মান্থের কাজ। আর কিছু ফিল্মের কথা চলছে, বাট আমি সাইনিং না হওয়া পর্যন্ত আমি নিজেই কনফার্ম নিজেই হই না। এটা হয় ফিল্মের ক্ষেত্রে। So, আমি কোনো ফাঁকা আওয়াজ দিতে চাই না, যা বলতে চাই আমি কনফার্মই বলতে চাই। এটা ভালো একটা কথা বলেছো, ফাঁকা আওয়াজ দিতে চাচ্ছ না। আমরাও চাই যে এরকম সুন্দর সুন্দর কাজ তুমি করো। অসংখ্য ধন্যবাদ তোমাকে আসার জন্য, সময় দেওয়ার জন্য। অনেক অনেক শুভকামনা থাকলো তোমার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ, বৈশাখী টিভিকে, টোটাল ইউনিট, টোটাল টিমকে অনেক ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। প্রিয় দর্শক, মমতাজ গোল মেহেদী আলাপ আজ এই পর্যন্ত। কালাপুরা দেখা হবে, সাথে থাকবে পছন্দের একজন তারকা দিব।